আজ থেকে প্রায় 1000 বছর আগের ঘটনা। তখন দেহের চিকিৎসা বলতে কিছুই ছিল না, মনের চিকিৎসা তো দূরের কথা। কিন্তু সে সময় একজন চিকিৎসা বিজ্ঞানের তাত্ত্বিক ও ব্যবহারিক দিককে যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, আজ 1000 বছর পরও তার প্রাসঙ্গিকতা হারায়নি। বলছি 980 খ্রিস্টাব্দে জন্ম নেওয়া কালজয়ী এক মহামনীষী ইবনে সিনার কথা। ইবনে সিনার চিকিৎসক পরিচয়টি সবচাইতে বেশি পরিচিত। তিনি ছিলেন একজন সর্ববিদ্যায় পারদর্শী, দর্শন, গণিত, জ্যোতির্বিদ্যা, যুক্তিবিদ্যার রসায়ন, ভূগোল, ভূতত্ত্ব, পদার্থবিদ্যা, মনোবিজ্ঞান, ইসলামী ধর্মতত্ত্ব, এমনকি কাপড় সাহিত্যে পর্যন্ত ছিল তার অগাধ পাণ্ডিত্য। আজ আমরা আলোচনা করব ইবনে সিনার জীবনী নিয়ে। কি ছিল তার কীর্তি, কিভাবেই বা তিনি হয়েছেন এত বিখ্যাত। 980 সালে উজবেকিস্তানের বিখ্যাত শহর বোখারায় ইবনে সিনার জন্ম। তার পুরো নাম আবু আলী আল হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা। বাল্যকাল থেকে ইবনে সিনা ছিলেন তুখোড় মেধাবী। মাত্র 10 বছর বয়সেই তিনি কুরআনের হাফেজ হন। তিনি সবসময় সূক্ষ্ম ও জটিল বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতেন। 16 বছর বয়স থেকেই তার ডাক্তারির প্রতি বেশ নেশা জেগে ওঠে। অতঃপর পড়তে শুরু করেন আর আবিষ্কার করতে থাকেন নতুন নতুন চিকিৎসার উপায়। 18 বছর বয়সে পুরোদমে ডাক্তার হয়ে গেলেন তিনি। তার খ্যাতি ছড়িয়ে পড়ল দূর থেকে দূরান্তরে। বিনা পয়সাতেও চিকিৎসা করতেন ইবনে সিনা। ইতিহাস ঘেঁটে জানা যায়, সুলতান মাহমুদ এক কঠিন রোগে আক্রান্ত হওয়ায় বহু নামকরা চিকিৎসক আসেন তাকে চিকিৎসা করতে। সবাই যখন তার রোগ নির্ণয় করতে ব্যর্থ হন, ঠিক তখন তরুণ ইবনে সিনা স্বেচ্ছায় রাজদরবারে গিয়ে রাজার চিকিৎসার জন্য অনুমতি প্রার্থনা করেন। সহসায় তিনি অনুমতিও পেয়ে যান। ইবনে সিনার চিকিৎসার গুণে অতি অল্প দিনের মধ্যে সুলতান আরোগ্য লাভ করেন। সুলতান তার প্রতি খুশি হয়ে তাকে পুরস্কৃত করতে চাইলে তিনি সুলতানের গ্রন্থাগারে এসে পড়াশোনা করার অভিপ্রায় ব্যক্ত করেন। সুলতান তার উপর সমস্ত গ্রন্থাগারের ভার অর্পণ করে দেন। হঠাৎ একদিন এই গ্রন্থাগারে আগুন লেগে সব বই নষ্ট হয়ে যায়। ইবনে সিনার বিরোধীরা সুলতানের কাছে প্রকাশ করেন এটি ইবনে সিনার কাজ। তাদের অনেকেই ইবনে সিনার উপর অপবাদ আরোপ করেন, বলেন ইবনে সিনা বইগুলো কণ্ঠস্থ করে নিজ ইচ্ছায় আগুন ধরিয়ে দিয়েছেন। সুলতান এমন অদ্ভুত কথায় বিশ্বাস করে যান এবং ইবনে সিনাকে বিতাড়িত করে দেন। এরপর ইবনে সিনা বোখারা পরিত্যাগ করে খোয়ারিজমে গেলে সেখানকার সুলতান তাকে রাজ চিকিৎসক হিসেবে নিয়োগ করেন। ইবনে সিনার লেখা চিকিৎসা বিষয়ক অমর গ্রন্থ আল কানুন ফিত্তিব অনেককাল ইউরোপের চিকিৎসা ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য গ্রন্থ হিসেবে বিবেচিত করা হয়েছিল। আল কানুন ফিত্তিবকে চিকিৎসা বিজ্ঞানের বাইবেলও বলা হয়ে থাকে। এ বইয়ে মানবদেহের অঙ্গসংস্থান ও শরীরতত্ত্ব সম্বন্ধে তিনি যেসব তথ্য প্রদান করেছিলেন, সেগুলো সপ্তদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত পৃথিবীর সব দেশের চিকিৎসকরা অনুসরণ করেছিলেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক তিনি। আল কানুন গ্রন্থটি 5 খণ্ডে বিভক্ত। এই গ্রন্থটি 19বিংশ শতাব্দী পর্যন্ত প্রাচ্য ও পশ্চাত্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল প্রতিষ্ঠানসমূহে পড়ানো হতো। এখনও পর্যন্ত ইউরোপের চিকিৎসায় এই বইয়ের অবদান অপরিসীম। ইবনে সিনা হলিস্টিক মেডিসিনের প্রণেতা। তিনি প্রথম মানুষের চোখের সঠিক অ্যানাটমির বর্ণনা দেন। মেনিনজাইটিস রোগও তিনি প্রথম শনাক্ত করেন। কোনো বিষয় বুঝতে না পারলে কিংবা জটিল কোনো বিষয়ে সমস্যার সম্মুখীন হলে তিনি মসজিদে গিয়ে নফল নামাজ আদায় করতে থাকতেন, যতক্ষণ না সমস্যার সমাধান পেতেন। জীবনে অনেক দেশ ভ্রমণ করেন ইবনে সিনা, সেই সাথে অর্জন করেন প্রচুর অভিজ্ঞতা। তিনি এই সমস্ত বিষয়ে প্রায় শতাধিক বই রচনা করেন। 21 বছর বয়সে ইবনে সিনা আল মুজমুয়া নামক একটি বিশ্বকোষ রচনা করেন। এই বিশ্বকোষের মধ্যে গণিত শাস্ত্র ব্যতীত প্রায় সকল বিষয়াদি তিনি লিপিবদ্ধ করেন। ইবনে সিনার আরেকটি বিখ্যাত রচনা হল কিতাব আল শিফা। যুক্তিবিদ্যা, প্রাকৃতিক বিজ্ঞান, পাটিগণিত, জ্যামিতি ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে এই দার্শনিক গ্রন্থটি রচিত। এটি 20 খণ্ডে বিভক্ত। ইবনে সিনার জীবনের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হল কিতাব আল ইশারাত। অন্তত 600 বছর ধরে তার বইগুলো ফ্রান্স এবং ইতালির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ানো হতো। ইবনে সিনা সারা জীবন পৃথিবীর বিভিন্ন দেশ ও অঞ্চলে অবস্থান করে শেষ জীবনে ফিরে আসেন ইরানের হামাদানে। দিনের পর দিন তিনি ব্যয় করেছেন গবেষণার কাজে। এর ফলে তার শরীর দুর্বল হয়ে পড়েছিল। একদিন তার এক চাকর ঔষধের সাথে আফিম মিশিয়ে দেন। আফিমের বিষক্রিয়ায় তার জীবনাশক্তি শেষ হয়ে আসে। 1037 সালে তিনি ইন্তেকাল করেন। সে সময়কার জ্ঞানের শহর খ্যাত হামাদান শহরে তাকে দাফন করা হয়।